আওয়ামী লীগের দুই নেতার নেতৃত্বে চট্টগ্রাম বায়েজিদের নাগিন পাহাড় সাবার, প্রশাসনের উদাসীনতায় পরিবেশবিদদের ক্ষোভ। গাজীপুরের টঙ্গীতে কোটি টাকার সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ, সওজের ভূমিকা নিয়ে প্রশ্ন, মামলাকে দুষছে কর্তৃপক্ষ। ইউরোপে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু, স্বচ্ছতার সঙ্গে দক্ষ কর্মী পাঠাতে না পারলে বাজার নষ্ট হবে, সতর্ক করলেন বিশেষজ্ঞরা। বৈশাখের খরতাপে পুড়ছে দেশ, চলতি সপ্তাহেও কমার পূর্বাভাস নেই। বৃষ্টির জন্য জেলায় জেলায় নামাজ ও প্রার্থনা। এবং টানা দাবদাহে বগুড়ার বোরো চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ, লোডশেডিংয়ে বাড়ছে সেচ খরচ, উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের শঙ্কা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি অরিন ইশরাত। এবার বিস্তারিত। চট্টগ্রামে একের পর এক ধ্বংস হচ্ছে পাহাড়। বায়েজিদ এলাকা চন্দ্রনগরে প্রায় 10 একর আয়তনের নাগিন পাহাড় কাটতে কাটতে এখন অনেকটাই সংকুচিত। নগরীর জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিনের নেতৃত্বে চলছে পাহাড় কেটে প্লট তৈরি। এ নিয়ে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন পরিবেশবিদরা। যদিও প্রশাসনের দাবি নিয়মিত অভিযান চলছে। চট্টগ্রাম থেকে একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আল নোমান। সরকারি হিসাবে নাগিন পাহাড়ের আয়তন প্রায় 10 একর, বিভিন্ন সময় প্রায় 1.5 একর কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতা সহ স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে রাতের আধারে কাটছে পাহাড়টি। একাংশ দখল করে গড়ে তোলা হয়েছে প্লট। টিনের উঁচু বেড়া দিয়ে ঢেকে রাখা হয়েছে পুরো এলাকা। বাইরে থেকে বোঝার উপায় নেই পাহাড়ের অবস্থা কি। নাগিন পাহাড়ের অবশিষ্ট দক্ষিণ অংশও কেটে ফেলা হচ্ছে, তবে প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতে নারাজ। আমরা আগ ধরেই দেখছি যে এখানে পাহাড় একটাই, এমন এটা লই ঝামেলা চলতেছে। রাত্রে পাহাড় কাটি মেটে নিয়ে যাইতেছে। পাহাড় আগে কিন্তু বড় ছিল, কিন্তু আমি ছিলাম না, তো সেই কারণে দেখছি না কে কাটছে। রাত্রে মাটি উঠেছে, রাত্রে নিয়ে গেছে। পাহাড় কাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর চলতি বছর একটি মামলা করে। মামলার 18 আসামির অন্যতম চট্টগ্রামের জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিনের নেতৃত্বেই চলছে নতুন করে পাহাড় কাটা। এর মধ্যে বাহারের বিরুদ্ধে 2018 সালেও একটি মামলা হয়। এই দুই নেতার সাথে কয়েকজন তথাকথিত সাংবাদিকও জড়িত। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকার সমালোচনা করেন বিশিষ্টজনরা। আমাদের প্রজন্মে পাহাড় বলে কোনো জিনিস থাকবে না, দেখবে না তারা। সেই পাহাড়ের সাথে কর্ণফুলী নদী যাবে, খালগুলো চলে গিয়েছে, নালাগুলো চলে গিয়েছে, এবং চট্টগ্রামের যে নান্দনী নদীগুলো সেগুলোও যাবে, এবং আমাদের ঐতিহ্য বলে আর কোনো জিনিস থাকবে না। তবে জেলা প্রশাসকের দাবি, পাহাড় কাটা বন্ধে মামলা সহ নিয়মিত অভিযান চলছে। পাহাড় রক্ষায় চট্টগ্রামের 52টি পাহাড়ে সাইনবোর্ড লাগানোর কথাও জানান তিনি। পাহাড় কাটা বন্ধ করার জন্য চট্টগ্রামে 52টি পাহাড়ে 52টি সাইনবোর্ড লাগানো হয়েছে। গত এক বছরে প্রায় 173টি মোবাইল কোড করা হয়েছে এবং প্রায় 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 39 জনকে কিন্তু আমরা জেল দিয়েছি। পাহাড় কেটে প্লট বাণিজ্যের বিষয়ে বক্তব্যের জন্য বারবার ফোন করা হলেও সাড়া দেননি ক্ষমতাসীন দলের এই দুই নেতা। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম চট্টগ্রামে আর পাহাড় দেখবে না। তাই পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি পরিবেশবিদদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে গড়েছেন মার্কেট। এরপর পারিবারিকভাবেই ভোগ করছেন উত্তরসূরিরা। গাজীপুরের টঙ্গীতে হাইওয়ে সড়কের পাশেই দেশ টিভির অনুসন্ধানে মেলে কোটি টাকার সরকারি সম্পদ দখলের চিত্র। তবে নিজেদের জায়গা উদ্ধারে ব্যর্থ সড়ক ও জনপদ বিভাগ। শাহাদাত নিশাদের রিপোর্ট। গাজীপুরের হিমায়তদীঘি এলাকার সংসরউদ্দিন মার্কেট। ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পাশেই সুবিশাল এই মার্কেটটির মালিক সংসরউদ্দিন নামে এক ব্যক্তি। তিনি মারা যাওয়ার পর ভোগ দখল করছেন তার এক ছেলে ও মেয়ে। দেশ টিভির হাতে আসা তথ্যে জানা যায়, প্রায় 10 বছর বেদখলে থাকা জায়গাটির মালিক সড়ক ও জনপথ বিভাগ। ভূমি রেকর্ডের তথ্য মতে 1129 দাগ নম্বরের জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের। সরজমিনে দেখা যায়, দখল পাকাপোক্ত করতে মার্কেটের সাথে নির্মাণ হচ্ছে মসজিদ। নির্মাণের দায়িত্বে থাকা ক্যাশিয়ার মোহাম্মদ আলী দেশ টিভিকে জানান, অনেক আগেই সংসরউদ্দিন মসজিদের জন্য জায়গাটি লিখে দিয়েছেন। তবে সম্প্রতি তারাও জেনেছেন জায়গাটির মালিক সড়ক ও জনপথ বিভাগ। মার্কেটের ব্যবসায়ীও বিষয়টি অবগত বলে জানান। আমাদের জায়গা, আমাদের কাগজপাতি আছে, দেখেন তাদের কাগজপাতি দিচ্ছে।
সড়ক জনবহুল বলতেছে হেদের নামে রেকর্ড আছে, হেদের জায়গা। এটা তো পুরাটাই না গো, আমি মনে করি যে জনবহুল পুরাটাই, কারণ পুরাটা একর করে নিছে। রেকর্ড হইলো সংসদ দিন, পরে একর করে নিছে সরকারে ওদের বিল দেয় না, এটা লইয়া মামলা চলতেছে। এ বিষয়ে চেষ্টা করেও শমসুরউদ্দিনের পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে মালিক হওয়ার পরও কেন জায়গা উদ্ধার করতে পারছে না এ বিষয়ে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী জানান, দখলকারীদের মামলার কারণে জমি উদ্ধার করতে পারছেন না তারা। ওনারা মামলা করছে, আমাদের নামে রেকর্ড, ওনারা রেকর্ড সংশোধনী চাইছে আদালতে। মামলা নিষ্পত্তির মাধ্যমে জায়গা উদ্ধারে আশাবাদী সড়ক ও জনপথের এই প্রকৌশলী। সাদাত নিশাদ, দেশ টিভি, গাজীপুর। ট্যালেন্ট হান্ট প্রকল্পের আওতায় বাংলাদেশ থেকে জনশক্তি যাবে ইউরোপের 4 দেশে। দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, গতানুগতিক টিটিসির মাধ্যমে দক্ষ শ্রমিক গড়া সম্ভব নয়। আর প্রশিক্ষিত কর্মী এবং পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা না আনতে পারলে অঙ্কুরেই নষ্ট হতে পারে ইউরোপের বাজার। যদিও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দাবি, সরকারি ব্যবস্থাপনাতেই দক্ষ জনশক্তি তৈরি সম্ভব। ইউরোপের শ্রমবাজার নিয়ে আজিজুর রহমান কিরণের 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে শেষ পর্ব। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প এবং সম্ভাবনাময় শ্রমবাজার খুঁজছে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নের ট্যালেন্ট হান্ট প্রকল্পের আওতায় তথ্য প্রযুক্তি, কেয়ার গিভিং, ট্যুরিজম, হসপিটালিটি, কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত, জাহাজ শিল্প ও তৈরি পোশাক খাতের সম্ভাবনা তৈরি হয়েছে জার্মানি, ইতালি, গ্রিস ও রোমানিয়ায়। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পের আওতায় প্রশিক্ষিত ও দক্ষ কর্মী নেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সেখানে বড় বাধা হতে পারে ভাষাগত জ্ঞান এবং দক্ষতা। সরকারি টিটিসি সেন্টারগুলোকে আধুনিক করা সহ বেসরকারি খাতের অধীনে উন্নত প্রশিক্ষণ কেন্দ্রের উপর জোর দেন তারা। শুধু স্কিল না, এখানে ভাষাগত শিক্ষা রয়েছে, তাদের মননের একটা ব্যাপার রয়েছে, সেখানেও ট্রেনিং করা এবং সেখানেও ট্রেনিং দেওয়া, এই কাজগুলো কিন্তু গুছিয়ে করতে হবে, কারণ এই বাজার আমরা কোনো ক্রমে আমরা হারাতে পারি না এবং এটা সম্ভাবনা যথেষ্ট। গভর্নমেন্ট লেভেলে যারা ট্রেনিং, উইথ ডিউ রেসপেক্ট আমি বলবো যে তাদের তো কোনো দায়িত্ব নাই। এই যে ট্রেনিং করে যারা বেরোলেন, তারা কি বলতে পারবেন যে তাদের কতগুলো লোক চাকরি দিয়েছেন, কতগুলো লোক চাকরি পেয়েছে? এই ধরনের কোনো ডেটা আছে? তাহলে তাদেরকে এই ধরনের কোনো রেসপন্সিবিলিটি বলে দেওয়া হয়েছে? যদিও সরকারি টিটিসি সেন্টারের সক্ষমতা যথেষ্ট বলে দাবি করছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 104টা টিটিসি অলরেডি চালু আছে, এইগুলাতে ট্রেনিং চলতেছে। 6টা মেরিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, সেগুলোতেও কাজ চলতেছে। নতুন প্রজন্মের যে মেশিনারি ট্রেনিংয়ের জন্য যেগুলোর প্রয়োজন আছে, সেগুলো আমরা ক্রয় করতেছি। বাইরা মহাসচিব কর্মী পাঠানোর প্রক্রিয়া উন্মুক্ত করার দাবি জানালেও এর সঙ্গে দ্বিমত জানান অভিবাসন বিশেষজ্ঞ সিআর আবরার। যে কোনো এমএ আসলে, যে কোনো নতুন মার্কেটে গেলে বোয়েসেলকে একটা আলাদা করে দিয়ে দেওয়া হয় যে এইখানে শুধু বোয়েসেল লোক পাঠাবে। আপনি আমাদের জন্য মাজার উন্মুক্ত রাখেন, আপনি সিস্টেম করে দেন, নিয়মকানুন করে দেন, প্রসেসের দিয়ে দেন, আমাদেরকে কোনো ইস্যু নেই, কিন্তু পার্টিকুলারলি কাউকে করে দিয়ে না, কারণ এটা মনোপলাইজ হয়ে যায়। বেশ কয়েকটা কান্ট্রি কিন্তু আমরা এইভাবে আটকে গেছি, যেখানে আমরা কর্মী পাঠাতে পারছি না। আর একটা হলো এই যে সিন্ডিকেট প্রথা, মানে এই যে সিলেক্টিভ কিছু এজেন্সিকে বিভিন্ন জায়গায় কাজ করতে দাও, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাইরার তো তাদের একটা এই সেক্টরকে প্রতিনিধিত্ব করেন জাতীয় পর্যায়ে, তাদের তো দায়িত্ব বর্তেছে, কিন্তু সে দায়িত্ব তো তারা তো পালন করছেন না। কোনো কোনো ক্ষেত্রে সবচেয়ে দুঃখের বিষয়, যারা বলেছিলেন যে তারা এই সিন্ডিকেট ভাঙবেন, তারাও পরবর্তীকালে আমরা যেটা শুনেছি যে তারা এর সাথে সম্পৃক্ত হয়েছে। শুধু 4 দেশই নয়, সঠিক ব্যবস্থাপনায় মানসম্মত কর্মী পাঠানো গেলে হাঙ্গেরি সহ ইউরোপের বিভিন্ন দেশেও দক্ষ শ্রমিক পাঠানো সম্ভব। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। বৈশাখের খরতাপে জ্বলছে দেশ, জারি রয়েছে হিট অ্যালার্ট। খুলনা ও রাজশাহী বিভাগে বাড়ছে গরমের তীব্রতা। বেশিরভাগ জেলায় মঙ্গলবারও গড় তাপমাত্রা ছিল 40 ডিগ্রি ছুঁই। তীব্র গরমে সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের মানুষ। তবে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া অফিস। মাজরুল ইসলামের রিপোর্ট। সূর্যময় আকাশে নেই মেঘের দেখা, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে হাসপাস জনজীবনে। প্রয়োজন না হলে কেউই বের হচ্ছেন না বাসা থেকে। জীবিকার তাগিদে যারাও বের হচ্ছেন, তারাও খুঁজছেন স্বস্তির ছায়া। বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। যেমন রোদ, তাপমাত্রা, রাত্রি তো পাই না, গলা শুকা যায়, পানির বোতল লগে আছে, খাই আর তাও তৃপ্তি নিতে পারি না। অতিরিক্ত গরমের জন্য আমরা ভাড়াও পাইতে আসছি না। আজকে 3 দিন ধরে জমা উঠতে পারছি না। প্রচন্ড গরম বাবা, লোকজন কম, ভাড়া হচ্ছে না, দাঁড়ায় থাকি কি রোদ্রের ভিতরে খুব কষ্ট। ভাড়া তার কষ্ট হচ্ছে,
কাজ করতে পারতেছি না গরমের ঠেলায়। গরমের কারণে সে চালাতে পারছি না, জিভে তাদের ভালো লাগছে, কারণ খাইতে তো লাগবে। তীব্র গরমে আরো ভোগান্তি বাড়িয়েছে রাজধানীর যানজট, তবে স্বস্তি আছে মেট্রো রেলে। গরম থেকে একটু প্রশান্তির জন্য অনেকেই সড়কের পাশে বসা দোকান থেকে শরবত এবং ডাবের পানি কিনে খাচ্ছেন। বিক্রেতারা বলছেন গরমে বেড়েছে বিক্রি। বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো হইতেছে। আল্লাহর কাছে আমি একটাই দোয়া করি যে মানুষ এই গরমে থাকতে পারতেছে না, যে অশান্তি হয়ে যাচ্ছে। আল্লাহ যেন মানুষের শান্তির ব্যবস্থা করে দেয়। গরম তো প্রচুর গরম, এই প্রচুর গরমে লেবুর শরবত অনেক খুব উপকার, এই জন্য আর কি খাওয়া। দাম ঠিকই আছে, ডাবের দাম অনেক বাড়ছে, ডাবের বেচাকেনা অনেক বাড়ছে। চলমান তাপপ্রবাহ থাকবে আরো কিছুদিন, আপাতত নেই বৃষ্টির কোনো সম্ভাবনাও। জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার এমন বিরূপ প্রভাব বলে জানান আবহাওয়াবিদরা। গত 24 ঘন্টা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 3টা জেলাতে, সেটা ছিল আপনার খুলনা, যশোর এবং চুয়াডাঙ্গা 40.6 ডিগ্রি। আপাতত আমার বৃষ্টির ওরকম সম্ভাবনা নেই, সেক্ষেত্রে এই মাস ব্যাপী কম বেশি তাপপ্রবাহ থাকবে। বৈশ্বিক যদি প্রেক্ষাপট বিবেচনা করে বৈশ্বিক কিন্তু তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং এই বৈশ্বিক ইয়েতে আমাদের বাংলাদেশে কিন্তু এর প্রভাব আছে, এবং বাংলাদেশে কিন্তু তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবারও দেশের তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। তাপদাহের খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, অতিরিক্ত গরমে কেমন প্রভাব পড়েছে জনজীবনে, বিস্তারিত জানাবেন। ওরিন, ধন্যবাদ। অতিরিক্ত গরমের কারণে আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই কিন্তু জনজীবনের হাসপাস অবস্থা হয়ে উঠেছে, অর্থাৎ মানুষ কিন্তু প্রয়োজন ছাড়া এখন দেখছি যে বাসা থেকে বের হচ্ছেন না। যদি বলি যে গত 3 দিনে কিন্তু গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ময়মনসিংহ জেলায় 4 জনের মৃত্যু হয়েছে, এবং একেবারে হাসপাতালগুলোতেও কিন্তু রোগীদের চাপ বেড়েছে। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, সূর্যকান্ত এসকে হাসপাতাল সহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে আমরা দেখেছি গরমের কারণে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, শ্বাসকষ্ট রোগীর চাপ কিন্তু বেড়েছে। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 70 শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন 5 শতাধিকের উপরে রোগী। এছাড়াও সূর্যকান্ত হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে আমরা দেখছি যে প্রতিদিনই 30 থেকে 40 জন করে চিকিৎসা সেবা কিন্তু নিয়ে যাচ্ছেন। এছাড়াও প্রচণ্ড তাপদাহের কারণে কিন্তু জনজীবনের যে বিপর্যস্ত সেটি কিন্তু নেমে এসেছে। অর্থাৎ বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারাই সবচেয়ে বেশি বিপাকের মধ্যে পড়েছেন। আমরা দেখেছি যে গ্রাম অঞ্চলগুলোতে এখন বোরো ধান কাটা শুরু হয়েছে, তারা কিন্তু অনেকেই কিন্তু শ্রমিক পাচ্ছেন না। অর্থাৎ এই তীব্র গরমে শ্রমিক সংকটেও কিন্তু অনেকেই ভুগছেন। অর্থাৎ শ্রমিকরা কিন্তু এই তীব্র সংকটে কোনো কাজে যাচ্ছেন না, অর্থাৎ কাজে গেলেই তারা নানা ধরনের রোগবালায় আক্রান্ত হচ্ছেন। সেই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা গেছে। এছাড়াও আমরা এই বিষয়টি নিয়ে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছিলাম। চিকিৎসকরা কিন্তু নানান পরামর্শ দিয়ে যাচ্ছেন, অর্থাৎ হিটস্ট্রোক থেকে বাঁচার জন্য তারা কিন্তু নানান পরামর্শ দিচ্ছেন, এবং তারা বলছেন যে বাইরে বের হলে নিরাপদ ব্যবস্থায় বাইরে বের হতে হবে, এবং তরল জাতীয় খাবার খাওয়ার জন্য কিন্তু তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন, এবং সেই বিষয়টি লক্ষ্য করেছি। এছাড়াও দেখছি যে এই তীব্র গরমে কিন্তু একেবারে নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা অনেকটাই বিপাকের মধ্যে পড়েছেন, এবং বিভিন্ন জায়গায় কিন্তু আসলে বিশেষ মোনাজাত প্রার্থনা করা হচ্ছে যেন অন্তত কিছুটা হলেও স্বস্তির বৃষ্টি নামে, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। ওরিন, এই ছিল ময়মনসিংহ থেকে তাপপ্রবাহ নিয়ে সর্বশেষ তথ্য আমার কাছে। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, টানা খরায় পুড়েছে ক্ষেতের ফসল। এ অবস্থায় বিভিন্ন জেলায় বৃষ্টির আশায় খোলা আকাশের নিচে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। খায়রুজ্জামান সেতু, এস সোহান ও নাহিদ হাসান তিতাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সপ্তাহখানেক ধরেই তীব্র দাবদাহে পুড়ছে দেশ। তাপমাত্রার পারদ ছাড়িয়েছে 40 থেকে 42 ডিগ্রিতে। ভ্যাপসা গরমে নাভিশ্বাস জনজীবনে। এ অবস্থায় দাবদাহ থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এ অবস্থায় মঙ্গলবার চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে ইস্তিসকার নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। আল্লাহর কাছে গরমের তীব্রতা থেকে বাঁচতে চলে মুনাজাত। তাপমাত্রা পড়ছে, এটা অসহনীয় একটা অবস্থা।
তা আমরা পুরো চুয়াডাঙ্গাবাসীর জন্য এবং দেশবাসীর জন্য দোয়া করার উদ্দেশ্যেই আমাদের আজকে এই নামাজ। সকল প্রাণীকুল আজকে কষ্ট থেকে মুক্তি পাওয়ার আশায় আমরা দোয়া করেছি, আল্লাহ যেন শান্তির বৃষ্টি দান করে। আমরা যেহেতু মুসলিম ধর্মাবলম্বী, তাই আল্লাহর কাছে আমরা ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর কাছে আমরা আল্লাহর প্রাণা প্রার্থনা করলাম, আল্লাহ দ্রুত আমাদের বৃষ্টি দেয়। বাগেরহাটের মোরেলগঞ্জের আজিজিয়া স্কুল মাঠে ইস্তিসকার এ নামাজে অংশ নেন 5 শতাধিক মানুষ। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভা বাজার মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী। কুষ্টিয়ার কুমারখালীর খড়িলার বিলে খোলা আকাশের নিচেও বৃষ্টির আশায় নামাজ আদায় করা হয়েছে। এতে প্রায় 3 শতাধিক মানুষ অংশ নেন। রসুলের পানি হিসাবে আমরা এখানে আসছি। আমি এখানে আসছিলাম আল্লাহর রহমতের বৃষ্টির আশায়, আল্লাহর কাছে কাগজি মানিত করে আল্লাহর রহমতের পানি যদি আল্লাহর রহমত করে তার রহমতের আশায় এখানে আমরা পিরোজপুরে দাবদাহ থেকে রক্ষায় বৃষ্টির আশায় মঠবাড়িয়ায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ভোরে মঠবাড়িয়া উপজেলার পশ্চিম টিকিকাটা গ্রামে এ নামাজ আদায় করা হয়। এ সময় টিকিকাটা গ্রাম সহ আশেপাশের গ্রামের শতাধিক মুসল্লি নামাজে অংশ নেন। অতিরিক্ত তাপদাহের কারণে মানুষ সহ সকল মাখলুক, কীট পতঙ্গ, গাছপালা তরুলতা কষ্ট পাচ্ছে। তাই আমরা আজকে নামাজ আদায় করছি। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে একটি উপকারী বৃষ্টি দান করেন। এদিকে খুলনায় বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ সকাল 10টায় নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এ নামাজের আয়োজন করে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। মোদির মুসলিম বিদ্বেষী বক্তব্যের রেশ না কাটতেই ভারতের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে তথ্য। টানা কয়েকদিনের তাপপ্রবাহে দুশ্চিন্তার ছাপ পড়েছে বগুড়ার বোরো চাষিদের কপালে। গরমে একদিকে ফসলে পোকামাকড়ের আক্রমণ বেড়েছে, অন্যদিকে অতিরিক্ত সেচ দিতে গিয়ে বাড়ছে উৎপাদন খরচ। রমজানে ঘন ঘন লোডশেডিং থাকলেও চাষিরা এখন চান নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। তবে কৃষি বিভাগ বলছে দাবদাহ থাকলেও বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হবে না। বগুড়া থেকে সহকর্মী সঞ্জু রায়ের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। বগুড়ায় গেল কয়েকদিন ধরে চলা তীব্র গরমের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে কৃষিতে। বোরো ধানের এই ভরা মৌসুমে ফসলের ক্ষতি ও উৎপাদন খরচ বাড়ায় দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে চাষিদের। এবছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বগুড়ায় 1,87,810 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে লাগানো ধানের চারার পরিচর্যায় এমনিতেই চরম বিঘ্ন ঘটেছে গেল রমজানের ঘন ঘন লোডশেডিংয়ে। এখন তীব্র গরমে বাড়ছে পোকার আক্রমণ, আর জমি ঠান্ডা রাখতে দিতে হচ্ছে বাড়তি সেচ, যাতে বাড়ছে কৃষকের বিঘা প্রতি উৎপাদন খরচ। যে খরচটা বেড়ে গেছে বা অতিরিক্ত খরচ না হলে 5-7 হাজার টাকা খরচ। অতিরিক্ত তাপমাত্রার কারণে এখন সেচ যদি সমস্যা হয়, যে খরচাটা এতে তা থেকে আমরা পাবো কিনা তা সঠিক না। ঋণ দেনাকে সঙ্গী করে এই দরিদ্র কৃষকদের নেই উচ্চবিলাসী কোনো চাওয়া। নিজেদের জমিগুলোতে চাহিদা মতো সেচের জন্য চান শুধু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। মাঝে মাঝে কারেন্ট থাকে না, এই কারণে যে জমি দেওয়া হয় সে যে পরবর্তী অন্য জমিনে জাতি এটা আবার শুকে যায়। কারেন্ট না পাওয়ার কারণে আমাদের জমির অত্যন্ত ক্ষতি, জমির ধানের শীষ ছোট ছোট হয়ে যাচ্ছে। আমরা আশা করব যে আগামীতে ফসল না কাটা পর্যন্ত লোডশেডিং এর পরিমাণটা যাতে কম হয়, এটা বিদ্যুৎ বিভাগের সকলের কাছে অনুরোধ থাকবে। তবে কৃষি বিভাগ বলছে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে বগুড়াতে এবছরও বোরোর লক্ষ্যমাত্রা অর্জনে কোনো খামতি হবে না। তবে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে মাঠ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কৃষি বিভাগ। বোরো আবাদে যাতে কোনো রোগ বালাই বা পোকামাকড় কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য আমরা উঠান বৈঠক থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রচারপত্র এগুলো বিলি করার কাজ আমাদের অব্যাহত আছে। আমরা আশা করছি যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না আসে, তাহলে আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হব। এদিকে ইতিমধ্যেই রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এবছর প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে 32 টাকা, যা গত বছর থেকে বেড়েছে 2 টাকা। সিদ্ধ চাল 1 টাকা বাড়িয়ে 45 টাকা ও আতপ চাল সংগ্রহ মূল্য ধরা হয়েছে 44 টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।
রানা প্লাজা ধসের 11 বছর আজ দিবস স্মরণে ঘটনাস্থল সাভারে চলছে নানা কর্মসূচি। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন। শাহিন, রানা প্লাজা দিবস স্মরণে কি কি কর্মসূচি চলছে সেখানে এবং শ্রমিক ও শ্রমিক নেতারা কি বলছেন এ বিষয়ে? আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি রানা প্লাজার সাভারের রানা প্লাজার সামনে। আপনাকে দেখাতে পাচ্ছি যে 2013 সালে যে রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনা ঘটেছিল, এই ঘটনায় কিন্তু আপনারা জানেন যে অনেক শ্রমিক নিহত হয়। সেই শ্রমিকদের আসলে স্মরণে আজকে 11 বছর পরে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু এখানে তারা পুষ্প অর্পণ করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু সেখানে পুষ্প অর্পণ করছে, যেমন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, তারপরে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন এবং অন্যান্য যে শ্রমিক সংগঠন আছে পক্ষ থেকে কিন্তু বিভিন্ন পুষ্প অর্পণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে পুষ্প অর্পণ করা হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। গণমুক্তি গানের দলেরাও কিন্তু পুষ্প অর্পণ করেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং ঢাকা জেলা বাংলাদেশ কমিউনিটি পার্টির পক্ষ থেকেও কিন্তু এখানে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই নিহত শ্রমিকদের স্মরণ করা হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা কয়েকজন শ্রমিক সংগঠনের নেতার সাথে কথা বলার চেষ্টা করি, এই যে 11 বছর পর আপনারা আবার নিহত শ্রমিকদের স্মরণ করছেন, আপনাদের দাবি দেওয়া কি এখন? আমাদের দাবি দেওয়া হলো যে 11 বছরে এত বড় হত্যাকাণ্ডের একটা বিষয়, তার জন্য দায়ী যে সোহেল রানা, তার কোনো বিচার হলো না। সরকারি যত ধরনের কর্তৃপক্ষ আছে তারা যে এই ভবনটা একটা অবৈধ ভবন, একটা অনিয়মের ভিত্তিতে গড়ে ওঠা ভবন, সেখানে যার জন্য 1139 জন শ্রমিক মৃত্যুর জন্য দায়ী, সেই কর্তৃপক্ষের কোনো বিচার হলো না এবং শ্রমিকরা কোনো ধরনের ক্ষতিপূরণ পেল না। পঙ্গুত্ব নিয়ে জীবনের অন্ধকারে তারা হারিয়ে গেছে। সেই সমস্ত পরিস্থিতির আজকে আমরা মনে করি এই সমাজের মধ্যে সরকারে যারা দায়িত্বে বসে আছে তারা একটা ফেসিবাদী সরকার, তারা মালিক শ্রেণী, পুঁজিপতি শ্রেণী, গার্মেন্ট মালিকদের রক্ষা করার পাহারাদার একটা সরকার। এদের বিচার চাই আর শ্রমিকদের জীবনযাপনকে সচ্ছল নিরাপদ করার জন্য কর্মস্থলের নিরাপত্তা চাই। এই সমস্ত যেমনটি বলছিলেন, আমরা অনেক নিহত শ্রমিক এবং নিহত শ্রমিকদের স্মরণে যারা এসেছে এখানে, তাদের অনেক শ্রমিক সংগঠনের সাথে কথা বলেছে। তারা আমাদেরকে জানিয়েছে যে এই যে রানা প্লাজার যে ভবনের যে জায়গাটা, এই জায়গাটা যাতে এখানে ব্যবহার করা হয়, এখানে একটা ভালো হসপিটাল করা হয় এবং নিহত শ্রমিকদের এবং যারা আহত শ্রমিক আছে তাদেরকে যাতে আরো ক্ষতিপূরণ দেওয়া হয়। এই ছিল অরিন সাভারের রানা প্লাজার সামনে থেকে। অরিন। শাহিনুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। চিকিৎসক মারধরের প্রতিবাদে 24 ঘন্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে পুনরায় চিকিৎসা সেবা চালু হয়েছে। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, হাসপাতালের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি অরিন, আপনি যেমনটা বলছেন, আসলে কর্মবিরতির পর আজ সকাল থেকে চট্টগ্রাম নগর দেশে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, সেগুলোতে পুনরায় তাদের চিকিৎসা বা কার্যক্রম শুরু হয়েছে। আমরা সকাল থেকে নগরী দেশে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে ঘুরে দেখেছি, সবগুলোতে আসলে যেসব পরীক্ষা নিরীক্ষা করা হয় সেগুলো করা হচ্ছে আগের মতো এবং ল্যাবগুলো চালু হয়েছে। পাশাপাশি প্রাইভেট চেম্বারে যেসব ডাক্তাররা দেখেন তারাও দেখা শুরু করেছে। গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত চিকিৎসা সেবা চট্টগ্রামে বন্ধ ছিল। সে বন্ধ হওয়ার কারণে আসলে রোগীদের মাঝে নাভিশ্বাস তৈরি হয়েছিল। আজ সকাল থেকে সেই বন্ধ উঠে যাওয়ার পর আবার পুনরায় চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে। তবে মেডিকেল অ্যাসোসিয়েশন যে সংগঠন রয়েছে, সেই বিএমএ সাধারণ সম্পাদক ডক্টর ফয়সাল ইকবাল চৌধুরী আমাদেরকে বলেছেন তাদের কর্মসূচি এক পর্যায়ে শেষ হয়েছে। পরবর্তী তারা তাদের সাথে তাদের যে সাংগঠনিক কার্যক্রম হয় সেটি তারা বৈঠক করে পরবর্তী তারা নির্দেশনা দিবেন যে তাদের এই কার্যক্রম কিরকম থাকবে এবং তাদের যে দুজন চিকিৎসককে মারধর করা হয়েছে সেই বিষয়ে প্রশাসন কতটুকু ব্যবস্থা নিচ্ছে সেটার উপরে তাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং সকাল থেকে হাসপাতালের সেবা কার্যক্রম শুরু হওয়ার পর রোগীদের মাঝে এবং স্বজনরা যারা রয়েছে তাদের মাঝে স্বস্তি কাজ করছে, কারণ 24 ঘন্টায় যে নাভিশ্বাস তৈরি হয়েছিল সেটি ধীরে ধীরে কমতে শুরু করেছে। হাসপাতালগুলিতে নতুন রোগী ভর্তি নিচ্ছে এবং বিভিন্ন ল্যাবে পরীক্ষা যেসব রোগীদের যেসব পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে সেগুলো শুরু হয়েছে এবং প্রাইভেট চেম্বারে চিকিৎসকরা নিয়মিত
আজ সকাল থেকে রোগী দেখা শুরু করছেন। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাচ্ছেন বলে রোগী এবং রোগীর স্বজনরা আমাদেরকে জানিয়েছেন। নাজিম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। সংবাদ সকালে আরো থাকছে। ইপিএলে চেলসির বিপক্ষে বড় জয় আর্সেনালের, রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে ম্যান ইউ ও লিভারপুল। বাংলাদেশ বেতার রংপুর আঞ্চলিক কেন্দ্রে সরকারি গাছ বন বিভাগের অনুমতি ছাড়াই কাটার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ আবু সালেহের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ পেলে দায়িত্বরত পুলিশ সদস্যরা ওই গাছ আটকে দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বন বিভাগ। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা ইসলাম। রংপুর নগরীর সিও বাজার এলাকায় বাংলাদেশ বেতারের আন্তর্জাতিক প্রেরণ কেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা নানা প্রজাতির শত শত গাছে নজর পড়ে প্রতিষ্ঠানের আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহের। ঈদের ছুটিতে নিজের বিশ্বস্ত কর্মচারী দিয়ে একাধিক গাছ কেটে ফেলেন তিনি। অন্য কর্মচারীরা বিষয়টি সিনিয়র কর্মকর্তাকে জানালে নড়ে চড়ে বসেন আবু সালেহ। গাছ কাটার বিষয়টি স্বীকার করে তড়িঘড়ি সরকারি পত্র তৈরি করে কেটে ফেলা গাছের মূল্য নির্ধারণ করতে 15 এপ্রিল বন বিভাগকে পত্র দিয়ে গাছ অপসারণের অনুরোধ করেন। তবে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি তিনি। পুলিশ বলছে অনিয়মের বিষয় জানার পর গাছ আটকে দিয়েছে তারা। আর কর্মচারীরা বলছেন গাছ সরিয়ে নেওয়ার পর বন বিভাগকে দেখাতে পুনরায় সেগুলো ক্যাম্পাসে আনা হয়। খোঁজাখুঁজি চলতেছে, একটা সিস্টেমেটিক ওয়েতে করার চলতেছে আর কি। এর মধ্যেই এটা কাটা হয়েছে, কাটা হয়ে এখানে রাখা, সব গাছগুলো রাখা হয়েছে এখানে। পিছনে কিছু গাছ ছিলই, নিয়ে যেতে পারেনি, পিছনেই ছিল। ওটা তো ব্যারিকেড ছিল পাশে, তো ওরা আবার যেহেতু এখন একটু দেখতে হবে, গাছগুলো দেখাতে হবে, এই জন্য তারা আবার গাছগুলো দিয়ে গেছে। এটা এদের 2 দিন আগে তো এনাদের লোক এসে গাছটা কাটছিল, কাটার পর এখান থেকে একজন ব্লেম দিছিল। তো যখন ব্লেমটা দেওয়া হয়েছিল তখন আমরা গাছটা অলরেডি কেটে ফেলাই দিছিল, মাটির মধ্যেই পড়ছিল। যখন ব্লেম দিছিল তখন থেকে আমরা গাছটা আটকাই দিছি আর কি, গাছটা যেতে দিইনি এতটুকু। গেল জানুয়ারিতে বেতার কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্য মোস্তফার লিখিত অভিযোগের ভিত্তিতে গাছ কাটতে প্রয়োজনীয় কাগজ তৈরি করা হলেও বন বিভাগ বলছে যথাযথ নিয়ম না মানায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন একটা ভুল হয়েছে, সে ভুলটাকে কাভার করা যায়, আর বাকি হলো যে এটা সম্পর্কে ফাইনাল কোনো মতামত আমার পত্রে যাবে, সেটা হলো যে একবার ওনারা যখন করে আসবে তখন আমরা একটা ঘোষণার সিদ্ধান্ত লিখিতভাবে দিয়ে দেব। সরকারি সম্পদ রক্ষায় সবাইকে নিজ থেকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবিদদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাঁশের বানা তৈরি করে ভাগ্য বদল করেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের জাবরা গ্রামে 2 শতাধিক জেলে পরিবার। জেলার নদ নদী শুকিয়ে যাওয়ায় দারিদ্রতা ছিল পরিবারগুলোর নিত্যসঙ্গী। বাঁশের বানার শিল্প এদের ভাগ্য বদলের সঙ্গে সঙ্গে পাল্টে দিয়েছে পুরো গ্রামের চিত্র। মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল আলিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় যাদের অর্ধাহারে অনাহারে দিন কাটত, এখন তারা অর্থনৈতিকভাবে বেশ সচ্ছল। দিন বদলের সাথে সাথে নারীসহ তাদের সন্তানদেরও স্কুলে পাঠিয়ে শিক্ষার পাশাপাশি কর্মজীবী হিসেবে গড়ে তুলছেন তারা। তাদের তৈরি বানা যাচ্ছে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, পাবনা, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা ও নরসিংদী সহ দেশের প্রায় 14টি জেলায়। তাদের তৈরি বাঁশের এসব বানা ব্যবহার হয় মাছের ঘের তৈরিতে, সেই সাথে ব্যবহার করছেন পেঁয়াজ ব্যবসায়ীরা। পেঁয়াজ ব্যবসায়ীরা বানা দিয়ে মাচা তৈরি করে তাতে সংরক্ষণ করছে জেলার উৎপাদিত পেঁয়াজ। 2 থেকে 6 ফুট আয়তনের 5 প্রকারের তৈরি হয় এসব বানা। এক একটি সাইজের বানা এক এক রকম দামে বিক্রি হয়। মাছের ঘের ব্যবসায়ী ও পেঁয়াজ ব্যবসায়ীরা পাইকারের মাধ্যমে ক্রয় করে বাড়ি থেকে নিয়ে যায় তাদের তৈরি এ সকল বানা। আমরা পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি বানার কাজ করি। এখান থেকে প্রায় 200-500 পরিবার এখান থেকে স্বাবলম্বী। এখান থেকে নানান দেশে মধ্যে ময়মনসিংহ, হালুয়াঘাট, বিভিন্ন জায়গায় বাংলাদেশে রানাসাকান আছে এই ঐতিহ্যবাহী জাবরার বানাগুলি যাচ্ছে। এই বানা কিনালি আমরা মনে করেন যা বলে চাং, এটা চাং বানায় মনে করেন আমরা ঘরে রাখি, পেঁয়াজ রাখি করুন। পেঁয়াজ এই মাছা পাইতে যারা বলে চাং, এটা এইভাবে রাখা হয় যে পেঁয়াজটা ভালো থাকে। এটা মূলত মাছের ঘেরের জন্য বানাটা তৈরি করি। বাংলাদেশে যে প্রান্তে মাছের ঘের আছে বানা লাগে,
আর বর্তমানে পিএস রাখি করে, এই বানা বিছিয়ে চাঙ্গের ভিতরে তারপরে পিএস গুলো রাখি করে। জেলে সম্প্রদায়ের যে সকল পরিবার বানা তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে তাদের জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। এবং এই সংক্রান্ত রাষ্ট্রীয় কোনো অনুদান বা সুযোগ সুবিধা যদি আসে আমরা তাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে রয়েছে। সরকারি বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেয়া হলে এই শিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন তারা। এছাড়া দেশের বেকার লোকদেরও কর্মসংস্থানের সৃষ্টি হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের মণিপুর রাজ্যে গেল বছরের দাঙ্গায় সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও ভারত জুড়ে ক্ষমতাসীন বিজেপির সমর্থকরা ভিন্ন মতাবলম্বী ও সরকারের সমালোচকদের উপর চাপ প্রয়োগ ও হয়রানি করেছে বলেও দেশটির পক্ষ থেকে জানানো হয়। ভারতে চলমান লোকসভা নির্বাচনের মধ্যেই সোমবার দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত অন্যয় কর্মকারের ডেস্ক রিপোর্টে। ভারত জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে সম্পন্ন হয়েছে প্রথম পর্বের ভোট গ্রহণ। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট সামনে রেখে রাজ্যে রাজ্যে চলছে জোর প্রচারণা। তবে এর মধ্যেই ভারতের মুসলমানদের নিয়ে করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক এক বক্তব্যে গোটা ভারতে বইছে বিতর্কের ঝড়। তীব্র সমালোচনায় মুখর বিরোধীরা। সম্প্রতি রাজস্থানে এক নির্বাচনী জনসভায় মোদী বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে দেশের জনগণের অর্থ সম্পত্তি এমনকি সোনাদানা মুসলিম অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেয়া হবে। মোদীর এমন বক্তব্যে দলের ভেতরে বাইরে বেশ চাপের মুখে রয়েছে গেরুয়া শিবির। आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा? आपको मंजूर है ये कांग्रेस का मैनिफेस्टो कह रहा है। এবার বিদ্বেষমূলক ওই বক্তব্যের রেশ না কাটতেই আরো একবার চাপের মুখে ক্ষমতাসীন বিজেপি। সোমবার ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র। এতে ক্ষমতাসীনদের বিরুদ্ধে সংখ্যালঘু এবং ভিন্ন মতাবলম্বীদের নির্যাতনের অভিযোগ তোলা হয়। একই সঙ্গে গেল বছর মণিপুর রাজ্যে ভয়াবহ দাঙ্গায়ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রমাণ মিলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, মার্কিন পররাষ্ট্র দফতর মণিপুরে সংখ্যালঘুদের ওপর আক্রমণ এবং সাংবাদিক ও ভিন্ন মতাবলম্বীদের ওপর নির্যাতনের উল্লেখযোগ্য প্রমাণ পেয়েছে। গেল বছরের মে থেকে নভেম্বর পর্যন্ত সংঘটিত ওই দাঙ্গায় অন্তত ৬০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলেও পররাষ্ট্র দফতরের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়াও ক্ষমতাসীন বিজেপি সরকার ও এর সমর্থকরা গণমাধ্যমের উপর ক্রমাগত চাপ সৃষ্টি ও হয়রানি করছে বলেও জানানো হয়। ২০২৩ সালে সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকে ১৮০টি দেশের মধ্যে ভারতের অবস্থান ছিল ১৬১তম, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। মার্কিন মূল্যায়নে আরো বলা হয়, ভারতে ধর্মীয় সংখ্যালঘুরা তাদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়ে দাঙ্গা ও সহিংসতা বাঁধানো সহ নানা ধরনের অভিযোগ করেছেন। যদিও প্রথম থেকেই সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়টি অস্বীকার করে আসছে ক্ষমতাসীনরা। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।